আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা, ম্যাথ উইপেনের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিতের 14তম অধ্যায় সম্ভাবনা নিয়ে। এই অধ্যায়টা এসএসসির বিজ্ঞান বিভাগের সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর স্কুলের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয়েই থাকে। খুব সহজ করে অধ্যায়টাকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সম্ভাবনা। সম্ভাবনা শব্দটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলতে ফিরতে যে কোনো সিচুয়েশনে আমরা সম্ভাবনা শব্দটাকে ব্যবহার করে থাকি। সম্ভাবনার এক্স্যাক্টলি মিনিংটা আসলে দাঁড়ায় এরকম যে কোনো একটা কাজ হতে পারে আবার নাও হতে পারে এই অর্থে। ধরুন কেউ যদি বলে যে আগামীকাল প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগামীকাল প্রচুর রোদ হতে পারে, আগামীকাল আমাদের ম্যাচ হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে, এই জাতীয় যে জিনিসগুলো, কোন একটা কাজ হতে পারা আবার না হতে পারার যে টেন্ডেন্সিটা আছে বা প্রবণতা রয়েছে, এই অর্থটাকে আমরা প্রকাশ করার জন্য সম্ভাবনা শব্দটা ব্যবহার করি। সম্ভাবনা শব্দটির সর্বোচ্চ ব্যবহার পাওয়া যায় আবহাওয়া বার্তা খবরগুলোতে। আবহাওয়া বার্তা খবরগুলো থেকে আপনারা শুনে থাকবেন যে উপকূলীয় অঞ্চলে আগামীকাল তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জাতীয় যে কথাগুলো রয়েছে, এখানে আমরা সম্ভাবনা শব্দটাকে ব্যবহার করি। সম্ভাবনা অধ্যায়টাকে পড়তে গেলে আপনার এই টপিকগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে প্রশ্নগুলো হয়, এবং এই জিনিসগুলোকে জানতে পারলে সম্ভাবনা আপনার কাছে সহজ হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আসি দৈব পরীক্ষা, ইংরেজিতে যেটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষাটা হলো এরকম যে, মনে করেন যে কোনো একটা পরীক্ষার সম্ভাব্য যে ফলাফলগুলো আসতে পারে তা আগে থেকে আপনার জানা থাকবে, কিন্তু নিশ্চিত করে বলতে পারবেন না যে কি ফলাফল আসবে। অর্থাৎ দৈব পরীক্ষা বলে, অর্থাৎ কোনো একটা পরীক্ষায় কি ফলাফল আসতে পারে তা আগে থেকে জানা থাকবে, কিন্তু কি ফলাফল আসবে নিশ্চিত করে তা বলা যায় না, তখন সেটাকে আমরা বলবো দৈব পরীক্ষা। যেমন ধরেন যে আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন, যেমন ধরেন আপনি যদি ছক্কা নিক্ষেপ করেন, একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি সেখানে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত ফলাফল আসতে পারে। আমরা এগুলো জানি যে একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 যে কোনো একটা ফলাফল আসবে, কিন্তু এক্স্যাক্টলি কি ফলাফল আসবে সেটা নিশ্চিত করে বলা যায় না, তখন সেই পরীক্ষাটাকে আমরা বলবো দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো। ঠিক যেমন আপনি যদি একটা মুদ্রা নিক্ষেপ করেন, আপনি যদি একটা মুদ্রা বা কয়েন নিক্ষেপ করেন, তাহলে আমরা জানি মুদ্রা নিক্ষেপ করলে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। হেড অথবা টেল যে কোনো একটা আসবে, দুইটার মধ্যে আমরা আগে থেকে জানি যে হেড টেল আসবে, কিন্তু নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না যে হেড আসবে নাকি টেল আসবে, তখন ওই পরীক্ষাটাকে আমরা বলবো দৈব পরীক্ষা। আশা করি এই জিনিসটুকু আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে দৈব পরীক্ষা হলো কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকলেও ফলাফল কি আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তখন তাকে আমরা বলবো দৈব পরীক্ষা। এবারে আসেন যে ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট, ঘটনা বা ইভেন্ট হলো কোনো দৈব পরীক্ষার দৈব পরীক্ষার ফলাফল ও ফলাফলের সমাবেশ। কোন একটা দৈব পরীক্ষার ফলাফল এবং ওই ফলাফলের সমাবেশটাকে আমরা বলবো ঘটনা। যেমন আমরা যেটা বললাম যে একটা মুদ্রাকে আমরা যখন নিক্ষেপ করব, একটা মুদ্রাকে যদি আমি নিক্ষেপ করি, ধরেন যে একটা মুদ্রাকে আমি নিক্ষেপ করলাম, এই মুদ্রাটাকে নিক্ষেপ করলে এখান থেকে হেড অথবা টেল যে কোনো একটা ফলাফল আসবে। যেহেতু আমরা দৈব পরীক্ষার কথা বলছি, আমি আগে থেকে জানি একটা মুদ্রাকে নিক্ষেপ করলে হেড অথবা টেল আসবে, কিন্তু নিশ্চিত করে আমি যখন কোনো কিছু বলতে পারবো না যে কি ফলাফল আসবে, তখন সেটা হয় দৈব পরীক্ষা। আর ঘটনাটা হলো ওই দৈব পরীক্ষায়, মনে করেন যে এই পরীক্ষাটা করার পর আমার যে রেজাল্ট আসলো, রেজাল্টটা মনে করেন যে হেড আসলো। রেজাল্ট কি আসলো? হেড আসলো। তার মানে এক্স্যাক্টলি এই দৈব পরীক্ষাটার ফলাফল এবং এই ফলাফলের যে সমাবেশ, আমরা যে মুদ্রাটাকে নিক্ষেপ করলাম, একটা যে ফলাফল পেলাম, তার গোটা সমাবেশটাকে আমরা বলবো একটা ঘটনা বা ইভেন্ট বলবো। ঠিক যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে 3 আসার যে সম্ভাবনা, ওই ফলাফল এবং এক্স্যাক্টলি বাকি যে ফলাফলগুলো রয়েছে সবগুলো নিয়ে একটা সমাবেশকে আমরা তখন বলতে পারবো ঘটনা। বুঝতে পেরেছেন? এবারে আসেন সমসম্ভাব্য ঘটনাবলী। সমসম্ভাব্য ঘটনাবলী নামের মধ্যেই পরিচয়, যে সম কথাটার অর্থ আমরা জানি হচ্ছে সমান। সম কথাটার অর্থ কি? সমান। আর সম্ভাব্য কথাটার অর্থ হলো, সম্ভাব্য অর্থ হলো ঘটতে পারে এমন জিনিস। ঘটতে পারে, সম্ভাব্য কথার অর্থ হলো কি? এরকম কোন একটা জিনিস ঘটতে পারবে এরকম। তাহলে সমসম্ভাব্য ঘটনাবলীর কথাটার হলো কি? যখন কোনো ঘটনা, যখন কোনো ঘটনা, যখন কোনো ঘটনা, যখন কোনো ঘটনা সম্ভাব্য, সম্ভাব্য সকল ফলাফলের ফলাফলের সম্ভাবনা সমান থাকে, সমান থাকে, তখন থাকে সমসম্ভাব্য। যখন কোনো একটা ঘটনার প্রত্যেকটা
একটা ফলাফল আসার সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা একই থাকবে, সমান থাকবে, তখন আমরা তাদের বলবো সমসম্ভাব্য ঘটনা। কি বলবো? সমসম্ভাব্য ঘটনা বলবো। যেমন ধরেন যে আমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, ধরেন আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম, একটা মুদ্রা আমি নিক্ষেপ করলাম, মুদ্রা নিক্ষেপ করলে এক্স্যাক্টলি এখান থেকে কি ফলাফল আসবে? হেড অথবা টেল, এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে এইখান থেকে আমরা যদি পূর্ব থেকে রিকল করি যে একটা ঘটনার আগে থেকে আমি জানি কি কি ফলাফল আসবে, কিন্তু এক্স্যাক্টলি নিশ্চিতভাবে আমি বলতে পারি না যে কি আসবে, তখন এটাকে আমরা বলবো দৈব পরীক্ষা। আর যখন একটা ফলাফল চলে আসলো, মনে করেন যে এটা থেকে আমাদের যে রেজাল্ট আসলো মনে করেন যে হেড, তাহলে এই ফলাফল আর এই ফলাফলের সমাবেশ সবটাকে আমরা বলবো ঘটনা। এখন এই যে ঘটনাটা রয়েছে, এই যে ঘটনার কোন ঘটনা? মুদ্রা নিক্ষেপের যে ঘটনা, এই মুদ্রা নিক্ষেপের দেখেন তো হেড এবং টেল। একবার যদি আমি একটা মুদ্রাকে নিক্ষেপ করি, কয়বার? একবার যদি নিক্ষেপ করি, তাহলে হেড যতবার আসতে পারে টেলও ঠিক ততবারই আসতে পারে। হেড যদি আসে একবার, তাহলে টেলও আসবে একবার। অর্থাৎ একটা ঘটনার যে ফলাফলগুলো রয়েছে, যদি সবগুলো ফলাফলের সম্ভাবনার মান সমান হয়, যে এটা আসার সম্ভাবনা যদি হয় 5%, তাহলে এটা আসার সম্ভাবনাও যদি হয় 5%, তখন আমরা এই ফলাফল আর এই যে ফলাফল রয়েছে, এই দুইটা ঘটনাকে আমরা কি বলবো? সমসম্ভাব্য ঘটনা বলবো। কথাটা খুবই সহজ, যে যখন কোনো একটা ঘটনার ফলাফলগুলো ঘটার সম্ভাবনা একই থাকবে, সমান থাকবে, তখন আমরা সেটাকে বলবো সমসম্ভাব্য ঘটনা। কি বলবো? সমসম্ভাব্য ঘটনা বলবো। বুঝতে পেরেছেন? এবারে আসেন অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল জিনিসটা কি তা নিয়ে একটু আলোচনা করি। অনুকূল ফলাফল, অনুকূল তাহলে কোনো দৈব পরীক্ষার একটা ঘটনার সপক্ষের ফলাফলটাকে আমরা বলবো অনুকূল ফলাফল। অর্থাৎ যে ব্যক্তি পরীক্ষাটা করবে তিনি যে ফলাফলটা পাবেন সেটাকে আমরা বলবো অনুকূল ফলাফল। যেমন ধরেন আমি যদি একটা মুদ্রাকে নিক্ষেপ করি, তাহলে আমি যদি হেড পাই, তাহলে ওই যে হেড আসলো, হেডটা হলো অনুকূল ফলাফল। আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে যদি 4 আসে, তাহলে সেটা হচ্ছে অনুকূল ফলাফল। আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে যদি জোড় সংখ্যা আসে, তাহলে জোড় সংখ্যা যতগুলো আসবে সবগুলাই হলো আমার অনুকূল ফলাফল। তার মানে একটা ঘটনাকে আমি যখন ঘটাবো, তখন যে ফলাফলগুলো আমি পাবো সেগুলোকে বলা হয় অনুকূল ফলাফল। আর এর বাদ বাকি যে ফলাফলগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো প্রতিকূল ফলাফল। বুঝতে পেরেছেন? এবারে আসেন নমুনা ক্ষেত্র। এবারে আসেন নমুনা ক্ষেত্র। কোন পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে আমরা বলবো নমুনা ক্ষেত্র। যেমন আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, কয়টা মুদ্রা? একটা মুদ্রাকে নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করলে আমি সেখান থেকে পাবো হেড অথবা টেল পাবো, হেড অথবা টেল পাবো। তাহলে এক্স্যাক্টলি এখান থেকে আমি যে ফলাফলগুলো পাবো সেটা হয় হেড পাবো, না হয় টেল পাবো, হয় হেড পাবো, না হয় টেল পাবো। তাহলে এই ফলাফলগুলো নিয়ে যখন আমি ফলাফল যদি আমি পাই হেড, তাহলে ফলাফল হেড, যদি ফলাফল পাই টেল, তাহলে ফলাফল পাবো টেল। তাহলে এক্স্যাক্টলি এদেরকে নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলবো হচ্ছে নমুনা ক্ষেত্র বলবো। কি বলবো? নমুনা ক্ষেত্র। আমরা জানি সেট এসএসসি সাধারণ গণিতে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, যে সেটের প্রত্যেকটি উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। সেটের প্রত্যেকটি উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। তাহলে এই যে উপাদানগুলো ছিল, এই উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করেছি, তাহলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে একটা নমুনা ক্ষেত্র। মনে করেন যে আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন, একটা ছক্কাকে যখন আপনি একবার নিক্ষেপ করেন, তাহলে আপনি কি পান? এখান থেকে 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কাকে নিক্ষেপ করলে এক্স্যাক্টলি আপনি এই 6টা ফলাফল পাবেন। 6টা ফলাফলের যে কোনো একটা আসবে, যেটা আসবে সেটা অনুকূল ফলাফল। কিন্তু আমরা পড়তেছি কি? নমুনা ক্ষেত্র। তাহলে একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র। তাহলে একটা ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে আমরা যে ফলাফলগুলো পাবো 1 2 3 4 5 6, তাহলে এদেরকে নিয়ে এই যে গঠিত সেট, এই সেটটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র। একটা মুদ্রাকে আপনি যদি দুইবার নিক্ষেপ করেন, একটা মুদ্রাকে একই সাথে যদি দুইবার নিক্ষেপ করেন, প্রথমবারে আসবে হেড, তারপরে আসবে টেল, আবার নিক্ষেপ করলে আবার সেখান থেকে হেড অথবা টেল, হেড অথবা টেল। তাহলে আমরা যে নমুনা বিন্দুগুলো পাবো, যে ফলাফলগুলো পাবো, তাহলে এইচ এইচ পাবো, এইচ এইচ পাবো, এইচ টি পাবো, টি এইচ পাবো, টি টি পাবো। তাহলে এই যে ফলাফলগুলো, এগুলো নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলছি নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র জিনিসটা বোঝা গেছে। তাহলে কোনো একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলছি নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের এই যে প্রত্যেকটি বিন্দু রয়েছে, নমুনা ক্ষেত্রের এই যে প্রত্যেকটি বিন্দু রয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে নমুনা বিন্দু। কি বলবো? নমুনা বিন্দু বলবো। তাহলে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। সেটের প্রত্যেকটি উপাদানকে যেমন বলা হয় সেটের উপাদান, ভুক্তি বা এলিমেন্ট, ঠিক তেমনি নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। আশা করছি
নমুনা বিন্দু পর্যন্ত সব জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আমি আরো একবার রিকল করছি শুরু থেকে আমরা পড়ছি দৈব পরীক্ষা। তাহলে কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলগুলো যদি আগে থেকে জানা থাকে কিন্তু নিশ্চিত করে বলা যায় না যে কি ফলাফল আসবে, তখন সেটাকে আমরা বলবো দৈব পরীক্ষা। যেমন একটা ছক্কা নিক্ষেপের ঘটনা একটা মুদ্রা নিক্ষেপের ঘটনা, এরকম ঘটনা, অথবা আগামীকালকে বৃষ্টি আসতে পারে কিংবা না আসতে পারে, এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলবো দৈব পরীক্ষা। আবার একটা দৈব পরীক্ষার ফলাফল এবং ফলাফলের যে সমাবেশ সেটাকে আমরা বলছি ঘটনা। একটি দৈব পরীক্ষার ফলাফল এবং ফলাফলের যে সমাবেশ রয়েছে সেটাকে আমরা বলবো ঘটনা বা ইভেন্ট। এরপরে আসেন সমূহ সম্ভাব্য ঘটনাগুলি। তাহলে যখন কোনো দৈব পরীক্ষার বা কোনো ঘটনার প্রত্যেকটি ফলাফল ঘটার সম্ভাবনা সমান থাকে, অর্থাৎ একটি ফলাফল যতটুকু আসবে অপর ফলাফলটি ঠিক যদি ততটুকু আসে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। এখান থেকে একটা কথা বলি যে সমসম্ভাব্য ঘটনার যে ফলাফলগুলো রয়েছে সেগুলো ঘটার সম্ভাবনা সমান। একটা যদি ঘটার সম্ভাবনা হয় 5, তাহলে আরেকটা ঘটার সম্ভাবনা হবে 5। একটা ঘটনা ঘটার যদি সম্ভাবনা হয় অর্ধেক, তাহলে বাকি যে ঘটনাটা রয়েছে সেটাও ঘটার সম্ভাবনা হবে অর্ধেক। এরপরে অনুকূল ফলাফল। তাহলে কোনো দৈব পরীক্ষা বা কোনো ঘটনার সপক্ষের যে ফলাফলগুলো রয়েছে, অর্থাৎ যে ফলাফলটা আপনি পাবেন সেটাই হচ্ছে অনুকূল ফলাফল, আর যেটা পাবেন না সেটা হচ্ছে প্রতিকূল ফলাফল। এবং আসেন নমুনা ক্ষেত্র। আমি বলছি কোন একটা পরীক্ষার সকল উপাদান নিয়ে বা সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র। একটা পরীক্ষার সকল উপাদান নিয়ে গঠিত, সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। একটা পরীক্ষার সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। একটা পরীক্ষার সকল ফলাফল নিয়ে গঠিত যে সেট, সেটাই হলো নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। ক্লিয়ার এটুকু? এবারে আসেন সম্ভাবনার সূত্র। সম্ভাবনার সূত্র সম্ভাবনা ইকুয়াল টু লেখা যায়, উপরে হচ্ছে অনুকূল ফলাফল, নিচে হচ্ছে মোট ফলাফল। অনুকূল ফলাফল, নিচে হচ্ছে মোট ফলাফল। তাহলে কোনো একটা ঘটনার মোট ফলাফল এবং অনুকূল ফলাফলের যে অনুপাত, সেটাকে আমরা বলবো সম্ভাবনা। তাহলে কি সম্ভাবনা হচ্ছে কোন একটা ঘটনার অনুকূল ফলাফল এবং মোট ফলাফলের অনুপাতকে বলা হয় সম্ভাবনা। যেমন ধরেন যে আমরা যদি একটা মুদ্রাকে নিক্ষেপ করি, তাহলে আমরা এখান থেকে ফলাফলগুলো পাবো হেড অথবা টেল পাবো, যে কোনো একটা আসবে। মনে করেন আমাকে যদি বলে যে একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত এবং টেল আসার সম্ভাবনা কত, তাহলে সেটা বের করতে, তাহলে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড কতবার আসে? কতবার আসে? একবার আসে। তাহলে হেড আসলো কতবার? একবার। তাহলে আমি বলছি কোন একটা ঘটনা ঘটলে যে ফলাফলটা আমরা পাবো সেটা হচ্ছে অনুকূল ফলাফল, আর দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে মোট ফলাফল। তাহলে যেটা আমরা পেলাম অনুকূল ফলাফল H, কতবার পাচ্ছি? একবার পাচ্ছি। তাহলে সম্ভাবনা প্রবাবিলিটি অফ H বা হেড আসার সম্ভাবনা ইজ ইকুয়াল, উপর হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে 1, নিচে মোট ফলাফল কত? 2। মোট ফলাফল হচ্ছে 2। তাহলে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত? হাফ। হেড আসার সম্ভাবনা কত? হাফ। তাহলে অনায়াসে এখান থেকে বলা যায় টেল আসার সম্ভাবনা কত হবে? হাফ হবে। কেমনে বুঝলেন? কারণ আমরা জানি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে হেড এবং টেল দুটো ঘটনাই হলো সমসম্ভাব্য ঘটনা, আর সমসম্ভাব্য ঘটনাবলীর প্রত্যেকটি ফলাফলের সম্ভাবনাগুলো হলো সমান। প্রত্যেকটি ফলাফল ঘটার সম্ভাবনা কি? সমান। তাহলে এখান থেকে আবার যদি বলে যে প্রবাবিলিটি অফ টি হলে কি হবে? টেন আমি কতবার পাবো? একবার পাবো। তাহলে উপরে অনুকূল ফলাফল 1, মোট ফলাফল কত? 2। তাহলে দেখেন এটা আসার সম্ভাবনাও কি হয়? অর্ধেক হয়। যদি বলে যে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি পাবো? একটা ছক্কা 1, 2, 3, 4, 5, 6। আমাকে যদি বলে তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ 1 কত? 1 আসার সম্ভাবনা কত? একটা ছক্কাকে যদি আমি একবার নিক্ষেপ করি, তাহলে এই 6টা উপাদানের মধ্যে 1 কতবার আসবে? একবারই আসতে পারে। তাহলে একবারই যদি আসতে পারে, তাহলে অনুকূল ফলাফল 1, মোট ফলাফল কত? 6, 1/6। তাহলে যদি বলে 2 আসার সম্ভাবনা কত? 1/6। 3 আসার সম্ভাবনা কত? 1/6। 4 আসার সম্ভাবনা কত? 1/6। কেন ভাইয়া? কারণ 4 আসার সম্ভাবনা কেন 1/6 হলো এটা বোঝার জন্য অবশ্যই আমি আপনাকে এই জিনিসটুকু বুঝিয়েছি, সমসম্ভাব্য ঘটনা বলি। কারণ একটা ছক্কাকে আপনি যদি একবার নিক্ষেপ করেন, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টা ফলাফল আসবে, এটা যতবার আসার চান্স আছে, 6ও আসার চান্স ঠিক ততবারই আছে। আমি বলেছি যখন কোনো ঘটনার ফলাফলগুলো ঘটার সম্ভাবনাটা সমান, তখন তাদেরকে বলা হয় সমসম্ভাব্য ঘটনাবলী। আর সমসম্ভাব্য ঘটনাবলীর প্রবাবিলিটির মানটা কি হয়? সমান হয়। তাহলে 1 এবং 6 যদি সমসম্ভাব্য ঘটনা হয়, 1 যদি আসার সম্ভাবনা হয় 6 ভাগের 1 বার, তাহলে 6 আসার সম্ভাবনা হবে একবার, 6 বারের মধ্যে একবার। কারণ দেখেন এখানে 6 কতবার আসছে? 6 কতবার আসবে? আপনি যে একটা ছক্কা নিক্ষেপ করেন, 6 কতবার আসবে? একবারই আসার তো চান্স আছে। কারণ একটা ছক্কা যখন একবার ঘুরবে,
গোটা ছক্কাটাতে তো 6 একবারই লেখা আছে, তাই না? একবারই আসার সম্ভাবনা না। তাহলে যদি বলে প্রবাবিলিটি অফ 6, এটাও কত হবে 1/6। যদি বলে প্রবাবিলিটি অফ 3, এটাও কত 1/6। উপরে অনুকূল ফলাফল, নিচে হলো মোট ফলাফল। কেন? একটা ছক্কা নিক্ষেপ করলে কয়টা ফলাফল আসে? 6টা আসে না? তাহলে নিচে হচ্ছে মোট ফলাফল, উপরে হচ্ছে অনুকূল ফলাফল। বোঝাতে পেরেছি? এবার আপনার যদি এখান থেকে বলে একটা ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ মৌলিক, মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আপনাকে জানতে হবে। আমরা জানি যে যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। আপনি বলতে পারেন 1 কি তাহলে মৌলিক নয়? নো, 1 মৌলিক নয় মাই ডিয়ার। 1 হলো সহমৌলিক সংখ্যা, 1 হলো সহমৌলিক সংখ্যা। তাহলে দেখেন তো, আমি যদি 2 কে ভাঙাই, 2 কে আমি 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙাইতে পারি না। এবার যদি 3 কে ভাঙাই, 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 3 কে ভাঙানো যায় না। কিন্তু আপনি যদি 4 কে ভাঙান, 4 কে 1 4 এ 4 করা যায়, 2 2 এ 4 করা যায়। তাহলে আমি বলছি যে সংখ্যাটার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, তাহলে মৌলিক সংখ্যা আসবে কতবার? 1 বার, 2 বার, 3 বার, কারণ 5ও মৌলিক সংখ্যা। তাহলে 1 বার, 2 বার, 3 বার মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? 3 বার। তাহলে উপরে অনুকূল ফলাফল 3, মোট ফলাফল কত ছিল স্যার? মোট ফলাফল ছিল 6। তাহলে 3/6 কাটাকাটি করে 3 একে 3, 3 2 6, তাহলে কত আসবে? হাফ আসবে। কত আসবে? হাফ আসবে। তাহলে একটা ছক্কাকে যদি আপনি একবার নিক্ষেপ করেন, তাহলে মৌলিক সংখ্যা আছে কয়টা? 3টা। যৌগিক সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে মৌলিক সংখ্যা যতবার আসবে, যৌগিক সংখ্যা ঠিক ততবার আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে প্রশ্নগুলোকে আমরা সমাধান করতে পারি। এরপরে আসেন নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কোনটা? নিশ্চিত ঘটনা হলো যে ঘটনা ঘটবে, যে ঘটনা ঘটবে, মানে এক্স্যাক্টলি যে ঘটনাটা ঘটবেই সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, সূর্য পূর্ব দিকে উঠবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এটার কারো ক্ষমতা আছে অন্য কোনো চেঞ্জ করার? তাহলে যেটা ঘটনা ঘটবেই, অন্য কোনো হওয়ার চান্স নাই, সেটাই হচ্ছে নিশ্চিত ঘটনা। যেমন লবণ নোনতা স্বাদ, লবণ নোনতা স্বাদযুক্ত। আপনি কি চাইলেই লবণকে মিষ্টি স্বাদযুক্ত করতে পারবেন? কখনোই না। তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা কোন ঘটনা? সেটা হলো নিশ্চিত ঘটনা। যেমন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। এটার কোনো ডাউট আছে? এটা তো একদম প্রমাণিত না। আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, সেটাই হলো কোন ঘটনা? নিশ্চিত ঘটনা। তাহলে যে ঘটনাটা ঘটবেই সেটাই হলো নিশ্চিত ঘটনা। আর অনিশ্চিত ঘটনা কোনটা, বা অসম্ভব ঘটনা কোনটা? যে ঘটনাটা কখনো ঘটবে না সেটা হচ্ছে অসম্ভব ঘটনা। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে। সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে? তাহলে এটা একটা অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা। তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো নিশ্চিত ঘটনা, যে ঘটনা ঘটবে না সেটা হলো অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনা। আশা করছি এই টপিকগুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার। এই জিনিসগুলো জানা থাকলে আপনাদের সম্ভাবনার অঙ্কগুলো করতে খুবই সোজা হবে। তবে অবশ্যই অনুকূল ফলাফল এবং মোট ফলাফল এই জিনিসটা মাথায় সুন্দর করে বসাবেন। আমি বারবার বলছি, যে ঘটনা ঘটলে একটা ফলাফল আমি যেটা পাবো সেটা হচ্ছে অনুকূল ফলাফল, আর সবগুলোই হলো মোট ফলাফল। বুঝতে পেরেছেন? তাহলে চলুন এবার সম্ভাবনার কিছু ম্যাথ করি।